দুপুরের সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আন্দোলনে আহতদের সুচিকিৎসা দিতে ব্যর্থ সরকার, অভিযোগ বিএনপি নেতাদের। দেশ পরিচালনার দায়িত্ব পেলে পুনর্বাসনের আশ্বাস। অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম হয় ততই ভালো, সংস্কার গতির ওপর নির্ভর করছে জাতীয় নির্বাচনের দিনক্ষণ, এএফপিকে প্রধান উপদেষ্টা। আইন করে কুইক রেন্টালে দায়মুক্তি অবৈধ ছিল, চুক্তি পুনর্মূল্যায়ন করতে পারবে সরকার, হাইকোর্টের রায়। লুটপাটের জন্যই বিশেষ বিধান, দাবি রিটকারীর। এবং ফোর্স সেলের গ্যারাকলে পুঁজিবাজারে বিনিয়োগকারীরা, তারল্য সরবরাহ বাড়াতে ৩,০০০ কোটি টাকা ঋণ পাচ্ছে আইসিবি, ৭ ব্যাংক পেল ৬,৫০০ কোটি টাকা। আন্দোলনে আহতদের সুচিকিৎসায় অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। দেশ পরিচালনার দায়িত্ব পেলে আহতদের পুনর্বাসনের আশ্বাস দেন তারা। নতুন উপদেষ্টাদের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন দলটির নেতারা। তারা অনেকেই বলেছেন যে তাদেরকে প্রতিশ্রুত ১ লক্ষ টাকা করে দেওয়ার কথা, সেটা এখনো পাননি। আমরা অনুরোধ করছি সরকারের কাছে, যারা এটার দায়িত্ব নিয়েছেন তারা যেন আর্থিক সহায়তা খুব দ্রুত পৌঁছে দেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম অভিযোগ করেন, সরকার আহত শিক্ষার্থী ও সাধারণের চিকিৎসা দিতে ব্যর্থ হয়েছে, এজন্য জনগণের কাছে জবাব দিতে হবে বলে মন্তব্য করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এই সরকারকেও বলবো, ধৈর্য তো ধরে আছে, কিন্তু ধৈর্য ধরার মধ্যে আপনি বলতেছেন নির্বাচন পিছাবেন, সেটাও সবাই মেনে নিছে, কিন্তু যেগুলো বেসিক নিড, অতীব জরুরি, সেগুলো তো আপনি দিতে পারছেন না। যারা পঙ্গু হয়েছে, আহত হয়েছে, তাদের চিকিৎসা দিতে ধৈর্য ধরতে হবে কেন? এই ১০০০, ১০, ১৫, ২০ আহত যে সমস্ত বীর যোদ্ধারা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে এত বড় আত্মত্যাগ করে তাদের পরাজিত করলেন, তাদের চিকিৎসার ব্যবস্থা করতে পারেন না। সরকারকে দ্রুত সময়ে নির্বাচন উপযোগী কার্যক্রম শুরু করার দাবি জানান তারা। ক্ষুদ্র ঋণ। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ। অন্য প্রসঙ্গ, অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম হয় ততই ভালো মন্তব্য করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, রাষ্ট্র সংস্কারের গতির উপর নির্ভর করছে জাতীয় নির্বাচন। আজারবাইজানের বাকুতে জলবায়ু সম্মেলনের ফাঁকে এএফপিকে দেয়া সাক্ষাৎকারে কথা বলেন তিনি। সংবিধান সংশোধন, নির্বাচন ব্যবস্থা সহ সম্ভাব্য সংস্কারের বিষয়ে সবার ঐক্যমতে পৌঁছানো দরকার বলে উল্লেখ করেছেন তিনি। আজারবাইজানের রাজধানী বাকুতে শুরু হয়েছে জলবায়ু সম্মেলন। এতে যোগ দিতে বাকুতে অবস্থান করছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সম্মেলনের সাইডলাইনে এরই মধ্যে বেশ কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে বৈঠক করেছেন তিনি। বুধবার বার্তা সংস্থা এএফপিকে এক সাক্ষাৎকার দেন ডক্টর ইউনুস। এ সময় বাংলাদেশের জাতীয় নির্বাচন প্রসঙ্গ উঠে আসে। সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বলেন, সংস্কারের গতি ঠিক করবে নির্বাচন কত দ্রুত হবে। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের নতুন সরকার নির্বাচনের আগে কিছু সংস্কার প্রয়োজন বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। সংবিধান সংশোধন, সরকার, সংসদ ও নির্বাচনী নিয়মাবলীর সম্ভাব্য সংস্কারের বিষয়ে দ্রুত সবার ঐকমত্যে পৌঁছানো দরকার বলে উল্লেখ করেন তিনি। এদিন আবারও অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম হয় ততই ভালো মন্তব্য করে ডক্টর ইউনুস বলেন, অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন দেওয়ার পাশাপাশি দেশকে গণতান্ত্রিক ভোটের দিকে নিয়ে যেতে কাজ করছে। That's a promise that we made that as soon as we are ready we'll have the elections so the elected people can take over, run the country. We are the interim government, so our period should be as short as possible. বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ ছাড়াও জলবায়ু ইস্যুতে কথা বলেন শান্তিতে নোবেল জয়ী ও ক্ষুদ্র ঋণের পথিকৃৎ ডক্টর ইউনুস। জলবায়ুর বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত দরিদ্র দেশগুলোর ক্ষতি পোষাতে ধনী দেশগুলোর কাছে অর্থ চাওয়া অনেকটা লজ্জার উল্লেখ করে পৃথিবী ও মানুষের জন্য কল্যাণকর একটি নতুন অর্থনৈতিক কাঠামোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। Will take us from fixing. রাইসা জান্নাত, সময় সংবাদ।
জাতিসংঘের জলবায়ু সম্মেলনের তৃতীয় দিনে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে সাইড লাইনে তাদের বৈঠক হয়। এ সময় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন উভয় দেশের নেতা। এর আগে সম্মেলনের প্রথম দিনে তুরস্ক সহ 20টির বেশি দেশের সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের ঝুঁকি, ক্ষয়ক্ষতি ও সার্বিক পরিস্থিতি তুলে ধরেন তিনি। সম্মেলনের দ্বিতীয় দিন বুধবার নিজ ভাষণে কার্বন নিঃসরণ করা ধনী দেশগুলোর বাসিন্দাদের জীবনধারা পরিবর্তনের আহ্বান জানান ডক্টর ইউনুস। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত দেশগুলোর কাছে প্রতিশ্রুত তহবিল নিশ্চিতে জাতিসংঘ সহ বৈশ্বিক নেতাদের প্রতি আহ্বান জানান। জাতিসংঘ জলবায়ু সম্মেলনের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে আজারবাইজানের বাকুতে আছেন সহকর্মী মার্জিয়া মোমো। সরাসরি যাচ্ছি তার কাছে। জাতিসংঘের জলবায়ু সম্মেলনে তৃতীয় দিনের মতো অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ রাষ্ট্রের অন্তর্বর্তীকালীন সরকারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। আজ সকালে প্রথমেই সম্মেলন যে সাইডলাইন বৈঠক, সেখানে তিনি যে অতিথির যে আজারবাইজানের যিনি প্রেসিডেন্ট রয়েছেন তার সঙ্গে বৈঠক করেছেন এবং সেই বৈঠকে তিনি আজারবাইজানের প্রেসিডেন্টের কাছে অনুরোধ জানিয়েছেন যে বাংলাদেশের দক্ষ কর্মী রয়েছেন, হাজারো কর্মী রয়েছেন যারা আজারবাইজানের তেল, গ্যাস এবং শিপিং জাহাজ নির্মাণ শিল্প খাতে তারা কাজ করতে প্রস্তুত রয়েছেন। তো সেই জন্য বাংলাদেশ থেকে যাতে দক্ষ কর্মী আজারবাইজানে কর্মসংস্থানের সুযোগ পায়, সেই বিষয়টির জন্য কিন্তু তিনি আজারবাইজানের প্রেসিডেন্টের কাছে জানিয়েছেন। অন্যদিকে বিপরীতে ডক্টর মোহাম্মদ ইউনুসের অনুরোধের বিপরীতে আজারবাইজানের প্রেসিডেন্ট তিনি আশ্বাস দিয়েছেন যে শিগগিরই আগামী বছরের প্রথম মাসে আজারবাইজান থেকে একটি উচ্চ পর্যায়ের একদল প্রতিনিধি দল যারা বাংলাদেশে আসবেন এবং তারা বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক যে ব্যবসা বাণিজ্য সেই বিষয়গুলো খতিয়ে দেখবেন, প্রয়োজনে সমঝোতা স্মারক সই করবেন এবং বাংলাদেশ থেকে যে জাহাজ নির্মাণ শিল্পে দক্ষ কর্মী নেওয়ার বিষয়টি কিন্তু তিনিও আশ্বাস দিয়েছেন যে বাংলাদেশের কর্মীরা যেহেতু দক্ষ, সেক্ষেত্রে আজারবাইজানে তাদের কর্মসংস্থানের জন্য যা যা করা লাগবে সেই বিষয়টি আজারবাইজান সরকার সেই বিষয়টি বিবেচনা করবেন। এবং এই ছাড়াও কিন্তু দুই রাষ্ট্রের মধ্যে যোগাযোগ এবং পাশাপাশি দ্বিপাক্ষীয় যে ব্যবসা বাণিজ্য রয়েছে সেইগুলো বাড়ানোর জন্য কিন্তু উভয় দেশের রাষ্ট্রনেতারা একমত হয়েছেন। এবং বৈঠকে আমরা যেটুকু জানতে পেরেছি, আজারবাইজানের প্রেসিডেন্ট তিনি বাংলাদেশের যে জুলাইয়ের ছাত্র জনতার যে বিপ্লব হয়েছে, যে অভ্যুত্থান হয়েছে, সেটিকে তিনি সেই বিপ্লবের তিনি প্রশংসা করেছেন এবং তারা বলেছেন যে বাংলাদেশে গণতন্ত্রের এবং গণমানুষের যেই প্রতিফলন ঘটবে, ইচ্ছা আকাঙ্ক্ষার কিংবা তাদের যে ইচ্ছা প্রকাশের কথা, তার প্রতি সম্মান জানাবে আজারবাইজান। এবং এর পরপরই কিন্তু প্রধান উপদেষ্টা তিনি যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী থেরেসা মে তার সঙ্গে একটি আনুষ্ঠানিক বৈঠক হয় এবং সেই বৈঠকে প্রধান উপদেষ্টা তিনি জানান যে তিনি থেরেসা মেকে জানিয়েছেন যে শিগগিরই শ্রম আইন সংস্কারের উদ্যোগ নেবে বাংলাদেশ সরকার এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের যে টপ প্রায়োরিটি রয়েছে তার মধ্যে শ্রম ইস্যু এবং শ্রমিকদের কল্যাণ রয়েছে বলে ডক্টর ইউনুস তিনি থেরেসা মেকে জানিয়েছেন। এবং এখন পর্যন্ত আসলে তৃতীয় দিনের সেরকম শিডিউল কর্মসূচি না থাকলেও ডক্টর ইউনুস কিন্তু আজকেও উনি বাংলাদেশে রওনা হওয়ার আগ পর্যন্ত কিন্তু তিনি বেশ বিশ্বনেতা কিংবা আন্তর্জাতিক সংস্থার যারা প্রধান রয়েছেন তাদের সঙ্গে বৈঠক হওয়ার সাক্ষাৎ করা অনানুষ্ঠানিক সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং তারপরেই কিন্তু তিনি আজকেই বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন। যদি একটু বলতে চাই যে 3 দিনের এই যে জলবায়ু সম্মেলন, সেই সম্মেলনে কিন্তু প্রধান উপদেষ্টা তিনি বিশ্ব নেতাদের কাতারে তিনি ভাষণ দিয়েছেন। তার ভাষণের মূল যে বিষয়বস্তু সেটি ছিল যে মানুষের কর্মকাণ্ডই কিন্তু আসলে পরিবেশ ধ্বংস করছে, যার কারণে জলবায়ু বিপর্যয় ঘটছে এবং এর ফলে ধনী দেশগুলো, বিশেষ করে ধনী দেশগুলো নাগরিকদের জীবন প্রণালীতে তিনি পরিবর্তন চেয়েছেন এবং বলেছেন যে সময় এসেছে পরিবর্তনের। এবং আজারবাইজানের বাকু থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মার্জিয়া মোমো। আইন করে কুইক রেন্টালে দায় মুক্তি দেয়া অবৈধ ছিল বলে রায় দিয়েছেন হাইকোর্ট। সরকার চাইলে বিদ্যুৎ কেন্দ্রগুলোর সঙ্গে চুক্তি পুনর্মূল্যায়ন করতে পারবে বলে নির্দেশ দিয়েছেন আদালত। লুটপাটকে বৈধতা দিতেই এ আইন করেছিল আওয়ামী লীগ সরকার, দাবি রিটকারী আইনজীবী শাহদিন মালিকের। কুইক রেন্টাল নিয়ে প্রশ্ন বহুদিনের।
কেউ বলে এটি করা হয়েছে কিছু মানুষকে লাভবান করার জন্য, আবার কারো মতে এটি লুটপাটের প্রকল্প। সিপিডির গবেষণা বলছে গত 15 বছরে এই বিদ্যুৎ কেন্দ্রগুলোতে 9-6 হয়েছে 1,05,000 কোটি টাকা। অথচ এই নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না এমন আইন করে আওয়ামী লীগ সরকার। 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর কুইক রেন্টালের দায়মুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট হয়। বৃহস্পতিবার দেয়া রায়ে হাইকোর্ট বলেন দায়মুক্তি দেয়া এবং ক্রয় সংক্রান্ত বিষয়ে মন্ত্রীকে একক ক্ষমতা দেয়া সংবিধান পরিপন্থী। আদালত এই 6(2)কে অসাংবিধানিক ঘোষণা করেছেন। এই যে এটা কোনো আনলিমিটেড অসীম ক্ষমতা এক ব্যক্তিকে দেওয়া হয়েছে, এইটা একটা প্রজাতন্ত্রে হতে পারে না। স্বাধীন মালিক আরও বলেন লুটপাটকে বৈধতা দিতেই এই আইনটি করেছিল আওয়ামী লীগ। সরকার চাইলে ভাড়াভিত্তিক কুইক রেন্টাল বিদ্যুৎ চুক্তিগুলো পুনর্বিবেচনা করতে পারবে। সরকারের মালিকানাধীন বিদ্যুৎ কেন্দ্রগুলি যাতে পূর্ণ উৎপাদনে যায়, বিদ্যুৎ উৎপাদন বাড়ে, ওইসব বিদ্যুৎ কেন্দ্র যাতে আরও পূর্ণ উৎপাদনে নিয়ে যেতে পারে, সেই জন্য সরকারকে পদক্ষেপ নিতে বলছে। সারা বছর বসিয়ে রেখে ক্যাপাসিটি চার্জের মাধ্যমে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা দেওয়া হতো কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোকে, যার অধিকাংশই পাচার হতো বলে এক গবেষণায় উঠে আসে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। ট্রাম্পের মন্ত্রিসভায় দুর্নীতি, মাদকাসক্তির দায়ে অভিযুক্তদের নাম আসায় সমালোচনার ঝড়। প্রতিরক্ষায় অনভিজ্ঞ পিটকে নেয় বিশেষজ্ঞদের উদ্বেগ। রোববার থেকে শুরু হচ্ছে সরকারিভাবে আমন ধান সংগ্রহ কার্যক্রম। চলতি বছর 5.5 লাখ টন চাল, 3.5 লাখ টন ধান এবং 1 লাখ টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য অধিদপ্তর। দুপুরে খাদ্য অধিদপ্তরের মাসিক সমন্বয় সভা শেষে এ তথ্য জানান খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এবছর আমনের বাম্পার ফলন হয়েছে জানিয়ে তিনি বলেন, রোববার থেকে ধান সংগ্রহ শুরু হবে। গত বছর চাল ক্রয় করা হয়েছিল 44 টাকা কেজি দরে, 3 টাকা বাড়িয়ে এবার তা নির্ধারণ করা হয়েছে 47 টাকা। আর ধান সংগ্রহ করা হয়েছিল 30 টাকা কেজি, এবার 33 টাকা দাম নির্ধারণ করা হয়েছে। এবছর 1.5 লাখ টন ধান ও গম আমদানি করা হবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা। আমন সংগ্রহ অভিযান আগামী রোববার থেকে শুরু হবে। আমরা চেষ্টা করব যতটা সম্ভব আমরা আভ্যন্তরীণভাবে সংগ্রহ করতে পারবো, ততটা আমরা লাভবান হব। আমন ধানের আগের বারে যে দাম দেওয়া হয়েছিল তার চেয়ে কেজি প্রতি 3 টাকা বাড়ানো হয়েছে এবং চালেও বাড়ানো হয়েছে। তো সেক্ষেত্রে তো আমরা আশা করছি যে আমরা একটা রিজনেবল পরিমাণ ধান চাল সংগ্রহ করতে পারবো এই আমন মৌসুমে। অ্যাজ ওয়েল এজ আমরা আমদানি কার্যক্রম আমাদের সচল আছে, এটা আরও জোরদার হবে। কারো ঋণ 2 লাখ, কারো বা 2 কোটি টাকা। শেয়ার বাজারে বড় পতনের জেরে আবার ফোর্স সেল বা বাধ্যতামূলক বিক্রি করে সমন্বয় করা হচ্ছে সেই ঋণ। এতে মুনাফা তো দূরের কথা, পুঁজিও হারাচ্ছেন লাখ লাখ বিনিয়োগকারী। বিস্তারিত মহির মারুফের প্রতিবেদনে। কারো স্বল্প সময়ে বেশি মুনাফার লোভ, কেউ বা আবার অতি উৎসাহে 7-5 না ভেবেই নিয়েছেন মার্জিন ঋণ। সম্প্রতি সূচকের পতনে ভুক্তভোগী এরা সবাই। ফোর্সেলের গ্যারাকলে অনেকেই হারিয়েছেন নিজের ইকুইটি, বিক্রি করতে বাধ্য হয়েছেন ভালো ভালো কোম্পানির শেয়ার। সব হারিয়েও যেন রক্ষা নেই, চক্রবৃদ্ধি সুদে দেনা শোধ করতে হচ্ছে বিনিয়োগকারীদের। 1,25 লাখ টাকা বাড়ি বিক্রি করে সে ঢুকাইছে, তার শেয়ার সেল করে দিছে, এখন তার 1600 টাকা আছে। যারা মার্জিন লোন নিয়ে ব্যবসা করেছে তারা তো একেবারে জিরো হয়ে গেছে, এখন 1000% বাড়লেও তাদের কোনো লাভ হবে না। ধাক্কা খেয়ে বাজার থেকে মার্জিন ঋণের সুবিধা একেবারে তুলে নেয়ার দাবি বিনিয়োগকারীদের। নিজস্ব পুঁজি তো চলেই গেছে এবং আরও তারা ঋণ হয়ে গেছে। তা আমার মতে এই মার্জিন ঋণটা না থাকলে পারে মার্কেটটা স্বাভাবিক অবস্থায় চলবে। এই বিষয়গুলো যখন আমি বুঝতে পারলাম যে আস্তে আস্তে অনেক ইন্টারেস্ট আসছে, ইকুইটি আমার কমে আসছে, তখন আমি মার্জিন ঋণ থেকে সরে আসলাম। বাজার যতই খারাপ যাক, বিনিয়োগকারীর ইকুইটি কোনোভাবে শূন্যে নামার কথা না। অথচ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSECর তথ্য বলছে, মার্জিন ঋণের খপ্পরে এবছর জুন পর্যন্ত নেগেটিভ ইকুইটি প্রায় 6500 কোটি টাকা। BSEC জানিয়েছে মার্জিন ঋণ নিয়ে কাজ করছে
চলছে টাস্কফোর্স, গঠিত হবে ফোকাস গ্রুপ, সিদ্ধান্ত আসবে শিগগিরই। ফাইনালি যে আমাদেরকে রিপোর্টটা দিবে এই সংক্রান্ত মার্জিন ঋণ সংক্রান্ত, সেই অনুযায়ী কমিশন পরবর্তীতে এখানে পরিবর্তন আনবে এবং সেখানে তারা যদি মনে করে মার্জিন ঋণ থাকা উচিত সীমিত আকারে, তাহলে সীমিত আকারে থাকবে। তারা যদি মনে করে যে মার্জিন ঋণ থাকাই উচিত না, সেক্ষেত্রে তাদের সুপারিশের ভিত্তিতে কমিশন পরবর্তী করণীয় নির্ধারণ করবে। বাজার ও পোর্টফোলিওর অবস্থা বুঝে বিনিয়োগকারীদের ঋণ নেওয়ার আহ্বান কমিশনের। মার্জিন ঋণ যারা নিবে তাদের যেসব বিনিয়োগকারীর আর্থিক সক্ষমতা অনেক ভালো এবং যাদের রিস্ক প্রোফাইল অনেক স্ট্রং, যারা রিস্ক নেওয়ার মতো অ্যাবিলিটি আছে, তাদেরই নেওয়া উচিত। সকল ধরনের বিনিয়োগকারীর জন্য মার্জিন ঋণটা এটা নেওয়া উচিত না। ঋণদাতারা বলছেন, বাজার যতই টালমাটাল হোক, সাধারণ বিনিয়োগকারীদের দেউলিয়া হওয়ার সম্ভাবনা নেই। বিপদে পড়বেন মার্জিন ঋণ গ্রহীতারা। মার্কেট যদি ফল করে, সেক্ষেত্রে তার এই যে অতি উৎসাহ হয়ে যে সে মার্জিন লোনটা ইউজ করলো, সেক্ষেত্রে সে নাও পেতে পারে। প্রতিষ্ঠান তো আর লস দিবে না, সেক্ষেত্রে আপনার তখন ফোরসেল হয়ে যাচ্ছে। বিও অ্যাকাউন্টে 30% পুঁজি হাতে রেখে বিনিয়োগের পরামর্শ নিয়ন্ত্রক সংস্থার। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। নগদ টাকার যোগান বাড়াতে দুর্বল 7টি ব্যাংককে 6,585 কোটি টাকা তারল্য সহায়তা দেয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টির আওতায় সবল 10টি ব্যাংক থেকে এই অর্থ দেয়া হয়েছে। বৃহস্পতিবার গণমাধ্যমকে কথা জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র হোসনে আরা শিখা। সবচেয়ে বেশি 2,095 কোটি টাকা তারল্য সহায়তা পেয়েছে ইসলামী ব্যাংক। এছাড়া সোশ্যাল ইসলামী ব্যাংক 1,175 কোটি টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক 1,000 কোটি, ন্যাশনাল ব্যাংক 920 কোটি, এক্সিম ব্যাংক 700 কোটি, ইউনিয়ন ব্যাংক 400 কোটি এবং গ্লোবাল ইসলামী ব্যাংক 295 কোটি টাকা পেয়েছে। যেসব ব্যাংক তারল্য সহায়তা দিয়েছে সেগুলো হলো সোনালী মিউচুয়াল ট্রাস্ট, ইস্টার্ন শাহজালাল ইসলামী, সিটি ব্র্যাক, ডাচ বাংলা, পূবালী, ঢাকা ও বেঙ্গল ব্যাংক। দেশের বাইরের খবর। নবনিযুক্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভায় দুর্নীতি, মাদকাসক্তির মতো গুরুতর দায়ে অভিযুক্ত ব্যক্তিদের নাম উঠে আসায় দেশটির রাজনৈতিক অঙ্গনে বিতর্ক শুরু হয়েছে। অ্যাটর্নি জেনারেল হিসেবে ম্যাট গিটস এর নাম প্রস্তাবের পরই কংগ্রেস থেকে পদত্যাগ করেন তিনি। এর সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় তার বিরুদ্ধে দুর্নীতিসহ সব অভিযোগের তদন্ত। ক্ষমতা গ্রহণের আগেই যুক্তরাষ্ট্রের নতুন মন্ত্রিসভা গঠনে ব্যস্ত ডোনাল্ড ট্রাম্প। নিজের পছন্দের ব্যক্তিদের দিচ্ছেন বিভিন্ন দফতরের দায়িত্ব। স্থানীয় সময় বুধবার বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাতের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল হিসেবে কংগ্রেস সদস্য ম্যাট গিটসের নাম ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প, যা এরই মধ্যে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। কংগ্রেসে ম্যাটের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি, মাদকাসক্তির মতো বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের তদন্ত চলছিল। কিন্তু অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ার পরেই কংগ্রেস থেকে পদত্যাগ করায় চলমান সব তদন্ত থেকে রেহাই পেয়ে যান তিনি। নানা কারণে মার্কিনদের তোপের মুখে পড়া সাবেক ডেমোক্রেট নেত্রী তুলসী গ্যাবার্ডকে জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছেন ট্রাম্প। নির্ভীক ব্যক্তিত্বের জন্যই তুলসীকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান তিনি। ডেমোক্রেট হিসেবে রাজনৈতিক জীবন শুরু করলেও গেল নির্বাচনে ভোল পাল্টে ট্রাম্পের পক্ষে অবস্থান নেন তুলসী। তার বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রচারণা, নতুন করে প্রচারের অভিযোগ ওঠে। এছাড়া মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্পের কঠোর সমালোচনা করতেও দেখা গেছে তুলসীকে। সিরিয়া যুদ্ধে বাশার আল আসাদের বিরুদ্ধে সমালোচনা করেও মার্কিনদের তোপের মুখে পড়তে হয় তুলসীকে। প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে ফক্স নিউজের উপস্থাপক পিট হেগসেথকে বেছে নেয় উদ্বেগ প্রকাশ করেছেন পেন্টাগনের সাবেক সদস্যরা। মার্কিন সেনাবহরের দায়িত্ব গ্রহণের পাশাপাশি প্রেসিডেন্টকে পরামর্শ দেওয়ার মতো যোগ্যতা অনভিজ্ঞ পিটের আছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মার্কো রুবিওর নাম ঘোষণা করেছেন ট্রাম্প। এই প্রথম লাতিনো বংশোদ্ভূত কোনো রাজনীতিক যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হবেন। অভিবাসন সহ বিভিন্ন ইস্যুতে ট্রাম্প ও রুবিও একে অপরের তীব্র সমালোচনা করেছেন। চীন ও ইরানের পররাষ্ট্র নীতি নিয়ে রুবিওর কঠোর অবস্থানের জন্যই তাকে এই পদের জন্য বেছে নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মালিহা সুরাওয়ার্দী, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আন্দোলনে আহতদের সুচিকিৎসা দিতে ব্যর্থ সরকার, অভিযোগ বিএনপি নেতাদের। দেশ পরিচালনার দায়িত্ব পেলে পুনর্বাসনের আশ্বাস। এবং অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম হয় ততই ভালো, সংস্কার গতির ওপর নির্ভর করছে জাতীয় নির্বাচনের দিনক্ষণ, এএফপিকে প্রধান উপদেষ্টা। এই ছিল দুপুরের সময়, সঙ্গেই থাকুন সময়ের।